ইরিং বিরিং ছিং, ইকির বিকির ছিং, হু হু হুটুস। যা যা, আমার ভুট্টা পাতার ঘর, আমার শিকার খুঁজতে যা। আগামী পূর্ণিমার রাতে আমি তোকে স্মরণ করব, আমার মনস্কামনা পূরণ করবি। যা ভুট্টা পাতার ঘর, যা। এই কথা বলে তান্ত্রিক ঈগল ভুট্টা পাতার ঘরকে হুকুম দিতেই ভুট্টা পাতার ঘর জলে ভাসতে শুরু করে আর ভুট্টা পাতার ঘরটা ভাসতে ভাসতে চলে যায়। এমন একটা দুর্ঘটনা ঘটবে আমরা তো ভাবতেই পারিনি। ডানাটা যে ভেঙে গেল, কালো দাদা কি আরো উড়তে পারবে? সেটাই তো ভাবছি টুনি দিদি। ডাক্তারবাবু তো কালু দাদাকে সম্পূর্ণ রেস্টে থাকতে বলেছে, ডানাটা আগে সুস্থ হোক, তারপর বোঝা যাবে। আমার সাথে এটা কি হয়ে গেল? হঠাৎ করে এমন ঝড় উঠবে জানলে আমি কখনোই বাইরে যেতাম না। ঝড়টা বুঝি এসেছিল আমার ডানার উপর গাছের ডাল ফেলতে। এভাবে কান্না করো না কালু দাদা, কিচ্ছুটি হবে না তোমার। আমরা সবাই তোমার জন্য প্রার্থনা করব, তোমার সেবা যত্ন করব, দেখবে তুমি খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে। হ্যাঁ দাদা, আমরা সবসময় তোমার পাশে আছি। এখন কান্নাকাটি করো না তো, এবার একটু খেয়ে নাও তো, ওষুধ খাওয়ার সময় হয়ে যাচ্ছে তো। হ্যাঁ টুনি দিদি, তুমি বরং কালু দাদাকে খাইয়ে ঔষধ খাওয়াও। আমরা এখন যাই, আমাদের অনেক কাজ আছে। আর কোনো চিন্তা নেই মিস্টার কালু, আপনার ডানা এখন সম্পূর্ণ সুস্থ। তবে দুঃখজনক ভাবে বলছি, আপনি এই ডানা দিয়ে আর কখনো উঠতে পারবেন না। আপনার ডানা চিরদিনের মতো ওড়ার শক্তি হারিয়ে ফেলেছে। হয় বিধাতা, তুমি আমার কি সর্বনাশ করলে! পাখি হয়ে উঠতে পারবো না, এর মতো দুঃখজনক আর কি বা হতে পারে। হে বিধাতা, ডানার সাথে সাথে তুমি আমাকেও কেন তুলে নিলে না? কেন? কালু দাদা, এভাবে কেঁদো না গো, যা হবার তা তো হয়ে গেছে। উঠতে পারবে না বলে প্রাণের মায়া ত্যাগ করো না। হ্যাঁ দাদা, তোমরা কালু দাদার সাথে থাকো, আমি ডাক্তারবাবুকে এগিয়ে দিয়ে আসছি। চলুন ডাক্তারবাবু। একে কি এ আমি কি দেখছি? ভুট্টা পাতার ঘর, পাশের ঘর, কাঠের ঘর, ইটের ঘর সব তো দেখেছি। আজ এই প্রথম ভুট্টা পাতার ঘর দেখলাম। কি আজব কাণ্ড গো, সবাইকে তো জানাতে হবে ব্যাপারটা। একে টনি দিদি, কি হয়েছে তোমার? কোথা থেকে এভাবে হাঁপাতে হাঁপাতে আসলে? কোনো বিপদ হয়েছে নাকি আবার বলো তো? আরে না না, কোনো বিপদ ঘটেনি, বরং অদ্ভুত একটা ঘটনা ঘটেছে গো। তোমরা এক্ষুনি নদীর পাড়ে চলো, নিজ চোখে ঘটনাটা দেখবে। কিন্তু আমি যাব কি করে? আমি তো উঠতে পারি না, আর হেঁটে তো নদীর পাড়ে যেতে পারবো না। চাপ নিও না কালু দাদা, তুমি একটু দাঁড়াও, আমি এক্ষুনি আসছি। এই বলে বান্ডি কবুতর উড়ে তার ঘরে যায় আর কালুর পিঠে প্যারাশুট সেট করে দেয় আর সব পাখি মিলে উড়তে শুরু করে আর উড়তে উড়তে নদীর পাড়ে যায়। একে এসব আমি কি দেখছি? এটা কি? তেমন কিছু না, এটা একটা ভুট্টা পাতার ঘর। কিন্তু এমন ঘর কে বানালো? যে বানায় বানাক, সে নিয়ে ভাবতে হবে না, এর থেকে ভাবতে হবে এই ঘরটাকে কি কাজে লাগানো যায়। আমিও মনে মনে সেটাই ভাবছি। তবে একটা কাজ কিন্তু করাই যায়। এই ভুট্টা পাতার ঘরটা কাজে লাগিয়ে কালু দাদা কিন্তু আরো রোজগার করতে পারবে। যেমন কালু দাদা এই সুন্দর ঘরটা রিসোর্ট বানালো, তবে সবাই মাইন্ড ফ্রেশ করতে এখানে থাকতে পারবে আর কালু দাদারও রোজগার হবে। বাহ টনি দিদি, তুমি তো দারুণ আইডিয়া দিয়েছো। তোমরা তো ভালো বুদ্ধি দিচ্ছ, কিন্তু এই সাধারণ ভুট্টা ঘরটাকে তো রিসোর্ট বানাতে অনেক পরিশ্রম করতে হবে। আমি তো আর সেসব পারবো না। সে নিয়ে তোমাকে ভাবতে হবে না, আমরা তো আছি। আমরা সবাই মিলে এই সাধারণ ঘরটাকে সুন্দর রিসোর্ট বানিয়ে দিব। ঠিকই বলেছো, আমরা তো জানি 10-এর লাঠি 1-এর বোঝা। আর আমরা সবাই মিলে এই ভুট্টা পাতার ঘরকে রিসোর্ট বানিয়ে ছাড়বো। এরপর বনে সব পাখিরা মিলে সাধারণ ভুট্টা পাতার ঘরকে রিসোর্ট বানানো শুরু করে আর সব পাখিরা হাড় ভাঙা পরিশ্রম করে কয়েকদিনে পুরো রিসোর্ট বানিয়ে ফেলে। ওয়েলকাম স্যার, ম্যাম, আমাদের রিসোর্টে আপনাদের স্বাগতম। বলুন, আমি আপনাদের কিভাবে সাহায্য করতে পারি? আসলে আমরা নিউ ম্যারিড কাপল, বিয়ের পর হানিমুন করতে আপনার রিসোর্টে এসেছি। ও নাইস, ওকে স্যার, এই ফর্মটা পূরণ করে দিন আর এই নিন চাবি। সময় কত দ্রুত চলে যায় তাই না বলো? দেখতে দেখতে আমাদের বিয়ে 3 বছর পূর্ণ হতে চললো, আর কটা দিন পরেই আমাদের বিবাহ বার্ষিকী। সেটাই তো ভাবছি গো, তবে এবারে বিবাহ বার্ষিকীতে তোমার জন্য একটা সারপ্রাইজ আছে। তাই নাকি? তা কি সারপ্রাইজ গো, বলো না, আমার তো এক্ষুনি শুনতে ইচ্ছে করছে।
আগেই যদি সবটা বলে দেই তবে তো আর সারপ্রাইজ থাকবে না। এক্ষুনি তুমি কিচ্ছুটি জানতে পারবে না, এবার চুপচাপ ঘুমিয়ে পড়ো। ওয়েলকাম বান্টি দাদা, সব রেডি আছে। এই নাও চাবি, ভিতরে যাও। আরে হচ্ছেটা কি? আমার চোখটা তো খুলে দাও। কোথায় নিয়ে এলে গো আমায়? কোথায় নিয়ে যাচ্ছো? কিছুই তো বুঝতে পারছি না। আরে বউ, এত অস্থির হচ্ছ কেন? একটু পরেই তো সবটা দেখতে পারবে। ও মাই গড, এত সুন্দর রিসোর্ট! এটা নিশ্চয়ই কালু দাদা রিসোর্ট। তুমি যে আমাকে এখানে নিয়ে আসবে আমি কখনো ভাবতে পারিনি। এটা সবথেকে বড় সারপ্রাইজ আমার জন্য। এটাই তো চেয়েছিলাম ডিয়ার বউ। কি ব্যাপার বুড়িমা, তুমি এই বৃদ্ধ বয়সে ভিক্ষা করছো? তোমার ছেলে মেয়ে কেউ তোমার দায়িত্ব নেয়নি? কি আর বলবো রে মা, দুঃখের কথা। ছেলে মেয়ে থাকলে তো দায়িত্ব নিবে। আমি বন্দা, আমার বিয়েই হয়নি। এদিকে বয়সের ভারে নুয়ে পড়ে ভিক্ষে করছি। আহারে, তোমার কষ্টের কথা শুনে আমার বড্ড খারাপ লাগলো। তোমাকে আর ভিক্ষা করতে হবে না, তুমি চলো আমার সাথে। সত্যি বলছো মা? আমায় ভিক্ষে করতে হবে না? চলো মা, নিয়ে চলো আমাকে। আমি তোমার সাথে যেতে রাজি আছি। ডানা ভাঙার পর তো ভেঙেই পড়েছিলাম, ভেবেছিলাম ধুকে ধুকে মরেই যাব। অথচ এই রিসোর্টের কারণে আজ আমি বাড়ি গাড়ির মালিক, বনের সব থেকে ধনী পাখি এখন আমি। সেজন্য আমরা খুবই খুশি কালু দাদা। আর আমি জানি এখন তুমি চাইলে দু চারটা পাখির দায়িত্ব নিতে পারবে। তাই তো এই বুড়িমাকে তোমার কাছে নিয়ে আসলাম। বুড়িমা খুব অসহায় ভিখারি। তাতে আমি কি করব? হ্যাঁ, আমি কি পাখি কল্যাণ কেন্দ্র খুলে বসেছি নাকি? তুই কি যাকে তাকে আমার কাছে সাহায্যের জন্য নিয়ে আসবি? আমি কিন্তু তোর মতলব খুব ভালো করে বুঝতে পেরেছি। কালু দাদা, এই তোমার কেমন রূপ দেখছি আমি। সত্যি ভাবতেই পারিনি অর্থবিত্ত তোমার এত পরিবর্তন আনবে। তবে কালু দাদা, যে রিসোর্ট তোমার অর্থ দিয়ে এত অহংকারী বানিয়েছে সেই রিসোর্টটাই তোমার ধ্বংসের কারণ হবে। চলো বুড়িমা, এই ধনী ঘরে তোমার জায়গা না হলেও আমার বাড়িতে তোমার জায়গা ঠিকই হবে। এরপর টুনি মিনুকে নিয়ে চলে যায়। কি হচ্ছে আজ? সকাল গড়িয়ে দুপুর হলো, দুপুর গড়িয়ে সন্ধ্যা হলো, অথচ একটা কাস্টমারও এলো না আজ। তবে আজ আমি আমার রিসোর্টে থাকবো। এতদিন তো একদিনও এই রিসোর্টে রাত কাটালাম না। কালু কাক তার পরিকল্পনা মতে রাতের বেলা রিসোর্টে যায়। বাবা, আজ আমার সাথে রাতের পরিবেশ বুঝি বন্ধুত্ব করতে চাইছে। রাতের সুন্দর চাঁদ, সুন্দর পরিবেশ তো আমায় মুগ্ধ করছে, কিন্তু ঘরটা বুঝি ভেসে যাচ্ছে। গাছপালা সব দ্রুত পিছু পিছু চলে যাচ্ছে কেন? কি হচ্ছে এসব? এই কথা বলে কালু দ্রুত দরজার কাছে যায়। কি হচ্ছে? দরজা খুলছে না কেন? কে কোথায় আছো? আমাকে বাঁচাও, বাঁচাও! এসেছে এসেছে আমার ভুট্টা পাতার ঘর আমার শিকার নিয়ে চলে এসেছে। আমি বড্ড ক্ষুধার্ত, আজ আমি পেট পুরে খাবো। হা 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 হা। আর ইগল ভিতরে ঢুকে কালু কাককে খেয়ে ফেলে। তো বন্ধুরা, আমাদের আজকের গল্পটি তোমাদের কাছে কেমন লেগেছে তা কমেন্টে জানাতে ভুলো না কিন্তু। রূপুর জঙ্গলে মা বাবা হারা এক টুনি বাস করত। টুনি যখন যে কাজ পেত সে কাজ করে সে তার নিজের সংসার চালাতো। একদিন টুনি রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিল। এদিকে একই রাস্তা দিয়ে এক গাভী তার ছানাকে নিয়ে হেঁটে যাচ্ছিল। এমন সময় পেছন থেকে একটা গাড়ি এসে হর্ন দিতে থাকে, কিন্তু টুনি তা বুঝতেই পারে না। গাভী সেটা দেখে টুনিকে বাঁচাতে চায়, কিন্তু টুনির বদলে সেই গাভী গাড়ির নিচে চাপা পড়ে সেখানেই মারা যায়। আর গাভীর ছানা আহত অবস্থায় অজ্ঞান হয়ে পাশেই পড়ে থাকে। গাভী দিদি, কথা বলো গাভী দিদি। এ তোমার কি হয়ে গেল গাভী দিদি? তুমি কেন আমাকে বাঁচাতে এলে? গাভী ছানা, তুই অন্তত কথা বল। আমি একা একটা মেয়ে, আমার কিছু হয়ে গেলে কারো কিচ্ছু এসে যেত না, কিন্তু গাভী দিদি তোমার তো একটা ছানা আছে, এর কি হবে বলো তো? আমি তোমাদের এক্ষুনি হাসপাতালে নিয়ে যাব, আমি তোমাদের সুস্থ করে ছাড়বো। এই বলে টুনি গাড়ি খুঁজতে থাকে। অনেকক্ষণ খোঁজার পর হঠাৎ টুনি একটা গাড়ির খোঁজ পায়।
এরপর টুনি সে গাড়িতে করে গাভী আর গাভীর ছানাকে হাসপাতালে নিয়ে যায়। এরপর ডাক্তার গাভী আর গাভীর ছানাকে পরীক্ষা করে বলে, মিস টুনি, আমরা দুঃখিত, গাভীটা আমাদের হাসপাতালে আনার আগেই মারা গিয়েছে আর গাভীর ছানাটা কোমা চলে গেছে। গাভীর ছানাকে কোমা থেকে বের করে আনতে হলে দীর্ঘদিন চিকিৎসা করাতে হবে। ঠিক আছে ডাক্তার বাবু, আপনি গাভীর ছানা চিকিৎসা শুরু করে দিন। যত টাকা লাগে আমি দিব আপনাকে। টুনির কথা মতো ডাক্তার গাভীর ছানার চিকিৎসা শুরু করে দেয়। এদিকে টুনি তার ভিটে মাটি সব বিক্রি করে দিয়ে গাভীর ছানার চিকিৎসার জন্য টাকা জোগাড় করে। এরপর সেই টাকাগুলো এনে ডাক্তারকে দেয়। ডাক্তার টাকাগুলো দেখে বলতে থাকে, মিস টুনি, এ কটা টাকাতে কিছু হবে না। গাভীর ছানার চিকিৎসার জন্য আরো 1,00,000 টাকার প্রয়োজন। ডাক্তার বাবু, আমার টাকা জোগাড় করার মতো আর কোনো উপায় নেই। আপনি দয়া করে এই বিষয়টা একটু দেখুন না ডাক্তার বাবু। দেখুন, আমি না হয় আমার পারিশ্রমিক না নিলাম, কিন্তু এই হাসপাতালের ফি তো আমাকে জমা দিতেই হবে, তাই না? এই ফিটা আমি কোথায় পাবো বলুন তো? আপনি প্লিজ দেখুন অন্য কোনো উপায় পাওয়া যায় কিনা। ডাক্তারের কথা শুনে টুনি একটু ভেবে বলে, ডাক্তার বাবু, আপনি আমার একটা কিডনি বিক্রি করে দিন। এরপর সেই টাকা দিয়ে আপনি আমার গাভীর ছানাকে সুস্থ করে দিন ডাক্তার বাবু। আপনি যখন বলছেন, এছাড়া তো আমার আর কোনো উপায় নেই। আসুন আসুন আপনি আমার সাথে। এরপর ডাক্তার টুনিকে নিয়ে যায় আর টুনির পেট থেকে একটা কিডনি নিয়ে সেটা বিক্রি করে যে টাকা পায় সেগুলি দিয়ে গাভীর ছানার চিকিৎসা করায়। চিকিৎসা করতে করতে এক পর্যায়ে গাভীর ছানা কোমা থেকে বেরিয়ে আসে। এরপর ধীরে ধীরে পরিপূর্ণ সুস্থ হয়ে ওঠে। সুস্থ হয়ে গাভীর ছানা বলে, মা, আমার মা কোথায়? আমি আমার মায়ের কাছে যাব। মা, ও মা, কোথায় তুমি? এই তো সোনা, আমি তোর মা। তুমি আমার মা কিছুতেই হতে পারো না। বলো বলো, আমার মা কোথায়? আমি আমার মায়ের কাছে যাব। মারে, তোর মা আমাকে বাঁচাতে গিয়ে মারা গেছে, তাই এখন থেকে আমি তোর মা। আমাকেই তুই মা বলে ডাকবি। কি বললে তুমি? আমার মা মারা গেছে? মাকে ছাড়া আমি কি করে থাকবো? আচ্ছা ঠিক আছে, আজ থেকে আমি তোমাকে মা বলে রাখবো। তুমি ছাড়া যে এই পৃথিবীতে আমার আর কেউ নেই মা। এরপর টুনি গাভীর ছানাকে নিয়ে বাড়ি ফিরে আসতে থাকে আর গাভীর ছানাকে বলতে থাকে, মারে, আমি তো তোকে বাড়ি নিয়ে যাচ্ছি, কিন্তু আমার তো কোনো বাড়ি নেই রে মা। তোর চিকিৎসার জন্য আমাকে সব বিক্রি করে দিতে হয়েছে। এখন যে তোকে নিয়ে আমার গাছতলায় গিয়ে থাকতে হবে রে মা। কেঁদো না মা, কেঁদো না। চলো আমরা দুজনে মিলে কাঠ কুড়িয়ে সেগুলো দিয়ে একটা ঘর বানাই। এরপর সেই ঘরে তুমি আর আমি বাস করতে থাকবো মা। গাভীর ছানার কথায় টুনি রাজি হয়। এরপর দুজনে মিলে কাঠ কুড়িয়ে সেগুলো দিয়ে সুন্দর করে একটা ঘর বানায় আর সেই ঘরে টুনি আর গাভীর ছানা থাকতে শুরু করে। এদিকে জঙ্গলের সবাই টুনির বাড়িতে আসে। কিরে টুনি, কোথা থেকে এই গাভীর ছানাটাকে তুই নিয়ে এসেছিস? হ্যাঁ, নাকি তুই এই গাভীর ছানাটাকে কোথা থেকে চুরি করে এনেছিস বলতো? তোমরা এইভাবে কেন বলছো বলো তো? ও একটা অসহায় গাভীর ছানা, তাই আমি ওকে আমার নিজের সন্তানের মতো করে বড় করছি। শোন, আমরা সবকিছুই বুঝতে পারি, বুঝেছিস? তুই যদি এই ছানাটাকে চুরি করে না নিয়ে আসতি, তাহলে এই অসহায় ছানাটা তোকে কিছুতেই মা বলে ডাকতো না, বুঝতে পেরেছিস? এই অসহায় ছানাটা এখন তোকে ওর নিজের মা ভাবছে। তুই আসলে একটা চোর টুনি, আর এই ভদ্র সমাজে তোর মতো চোরের কোনো জায়গা হতে পারে না। শোন, তোরা দুজনে মিলে আমাদের এই জঙ্গল থেকে চলে যা। এখানে থাকতে হলে তোকে একঘরা হয়ে বেঁচে থাকতে হবে, বুঝতে পেরেছিস? দোহাই লাগে তোমাদের, আমার সাথে এমন করো না তোমরা। টুনির কথায় কেউ কান্না দিয়ে সেখান থেকে চলে যায়। এদিকে টুনি গাভীর ছানাকে জড়িয়ে ধরে খুব কাঁদতে থাকে। তুমি কেঁদো না মা, ওরা সবাই খুব বাঁচা। তুমি একদম ওদের কথায় কান দিবে না, বুঝতে পেরেছো? তুমি তোমার চোখের জলগুলো মোছতে দেখি। গাভীর ছানার কথা মতো টুনি তার নিজের চোখের জল মুছে ফেলে। এরপর গাভীর ছানা টুনিকে বলে, মা মা, আমাদের সংসার চালানোর মতো তো কোনো উপায় নেই, তাই না? এটা চিন্তা করে আমার মাথায় একটা বুদ্ধি এসেছে, জানো? কি বুদ্ধি রে মা, বল তো শুনি।
মা, আমরা যদি সিঙ্গারা বানিয়ে এই বনে বিক্রি করি তাহলে আমরা কিছু টাকা পাবো, আর সেই টাকা দিয়ে আমরা অনায়াসে আমাদের দুই মামির সংসার চালাতে পারবো, তাই না বলো? হ্যাঁ রে মা, তোর বুদ্ধিটা তো অনেক ভালো, কিন্তু সবাই আমাদের যেভাবে একঘরোয়া করে দিয়েছে, এতে করে কে আমাদের সিঙ্গারা কিনবে বলতো মা? মা, আমরা একটু চেষ্টা করে দেখতে পারি, যদি কেউ না নেয় তাহলে আমরা অন্য উপায় খুঁজে বের করব। আচ্ছা ঠিক আছে রে মা, তুই যখন এত করে বলছিস তখন তাই হবে। এরপর টুনি তার গাভীর ছানাকে মিলে সিঙ্গারা বানানো শুরু করে। এদিকে টুনি সিঙ্গারা বানায় আর গাভীর ছানা আসুন আসুন, গরম গরম সিঙ্গারা খেয়ে যান, একবার খেলে বারবার খেতে ইচ্ছে করবে। নিয়ে যান নিয়ে যান, সিঙ্গারা নিয়ে যান। গাভীর ছানা এভাবেই সিঙ্গারা নেওয়ার জন্য পাখিদের চিৎকার করে করে ডাকতে থাকে, কিন্তু কেউই সিঙ্গারা খেতে আসে না। এরপর গাভীর ছানার মাথায় আরো একটা বুদ্ধি আসে, আর সে গান গাইতে শুরু করে আর নাচতে শুরু করে। আর গাভীর ছানার গান আর নাচ দেখে পাখিরা সবাই সেখানে আসে, আর নাচ দেখতে দেখতে একটা দুটো করে সিঙ্গারা খেতে থাকে। শুনুন, এবার আমি আপনাদের সিঙ্গারা পরিবেশন করে খাওয়াবো আর নাচ দেখাতে শুরু করব। এরপর গাভীর ছানা সবাইকে সিঙ্গারা পরিবেশন করে, আবারও নাচতে শুরু করে। এভাবে প্রথম দিনেই অনেক সিঙ্গারা বিক্রি হয়। এভাবে গাভীর ছানা প্রতিদিন নাচতে আর গাইতে শুরু করে, আর সবাই নাচ দেখতে দেখতে সিঙ্গারা কিনে খায়। এভাবে চলতে চলতে টুনির অভাবের দিন ঘুচে যায়। গাভীর ছানার কারণে টুনি তার সফলতা পায়। এরপর টুনি অনেক বড়লোক হয়ে যায়, ভাঙা বাড়ি থেকে বড় একটা বাড়ি বানায়। এ দেখে জঙ্গলের সবাই নিজেদের ভুল বুঝতে পারে। টুনি, আমরা সবাই তোমাকে অনেক ভুল বুঝেছিলাম বোন, তুমি আমাদের মাফ করে দাও। আর আজ থেকে তুমি আমাদের ভদ্র সমাজের বাসিন্দা। আমরা আসলে না বুঝে তোমাকে অনেক কথা বলেছিলাম, তুমি আমাদের ক্ষমা করে দাও বোন। জঙ্গলের সবার কথা শুনে টুনি অনেক খুশি হয়। এরপর থেকে টুনি গাভীর ছানাকে নিয়ে অনেক সুখী দিন কাটাতে থাকে। তো বন্ধুরা, আমাদের আজকের গল্পটি তোমাদের কাছে কেমন লেগেছে তা কমেন্টে জানাতে ভুলো না কিন্তু। বৃন্দাবন জঙ্গলে এক টুনি তার মেয়ে টুকিকে নিয়ে বাস করত। টুনি তার এক টুকরো জমিতে ফসল ফলিয়ে সেটা বিক্রি করে যা টাকা পেত তাই দিয়ে নিজের সংসার চালাতো। এরপর একদিন, মা, চলো না গো, আজ একটু উত্তরের জঙ্গলে গিয়ে ঘুরে আসি। সেই কতগুলো দিন হয়ে গেল কোথাও ঘুরতে যাই না মা। আচ্ছা ঠিক আছে, চল, তবে খুব বেশি দেরি করা যাবে না, সন্ধ্যা লাগার আগেই আমাদের কিন্তু বাড়ি ফিরে আসতে হবে। ঠিক আছে মা, চলো। এরপর মামে মিলে উত্তরের জঙ্গলে ঘুরতে যায় আর সারাদিন তারা ঘুরে বেড়ায়। এদিকে দেখতে দেখতে সন্ধ্যা নেমে আসে। টুকি মা, সন্ধ্যা লেগে আসছে, এবার আমাদের বাড়ি ফিরতে হবে। শুনেছি জঙ্গলে নাকি সন্ধ্যার পরে ভূত প্রেতদের আড্ডাখানা হয়। ওরে বাবা রে, ভূত! চলো মা চলো, তাড়াতাড়ি আমরা চলে যাই। এরপর টুনি আর টুকি মিলে বাড়ি যেতে থাকে। পথেই টুকি একটা ছোট্ট চারা গাছ দেখতে পায়, আর চারা গাছটা দেখে টুকি দাঁড়িয়ে যায়। এরপর টুনিকে বলে, মা দেখো, এই ছোট্ট চারা গাছটা মনে হচ্ছে কথা বলছে আমার সাথে, একে তুমি বাড়ি নিয়ে চলো না মা। এটা যে কি গাছ সেটাই তো আমি জানি না, না জেনে কি করে এই গাছকে নিয়ে যাব বলতো মা? মা, এবার তো তুমি জমিতে কিছুই লাগাওনি, এই গাছটা নিয়ে লাগিয়ে দেখো না মা, কি হয়। আর এটা তো একটা সামান্য গাছ, এটা লাগালে তো আর কোনো ক্ষতি নেই, তাই না? আচ্ছা ঠিক আছে রে মা, তুই যখন এত করে বলছিস তখন আমি নিয়ে যাচ্ছি। এরপর টুনি গাছটা নিয়ে নিজের জমিতে ফিরে আসে।
আর সে ছোট্ট চারাটা টুনি নিজের জমিতে লাগিয়ে দেয়। এরপর মা মেয়ে মিলে বাড়ি ফিরে আসে। মা টুকি, এখন তো অনেক রাত হয়ে গেছে তাই না? চল মা, আমরা ঘুমিয়ে পড়ি। সকালে উঠে না হয় গাছটাতে জল দিয়ে আসা যাবে। আচ্ছা ঠিক আছে মা। এরপর টুনি আর টুকি মিলে ঘুমিয়ে পড়ে। এদিকে জমিতে লাগানো চারা গাছটা হঠাৎ করে একে একে অনেক বড় হয়ে যায়। এদিকে দেখতে দেখতে সকালও হয়ে যায়। টুনি আর টুকি ঘুম থেকে উঠে ছোট্ট চারা গাছে জল দিতে যায়, কিন্তু তারা দুজনে গাছ দেখে তো ভীষণ অবাক হয়ে যায়। মা মা, আমরা তো অনেক গাছ লাগিয়েছি, কিন্তু কোনো গাছকেই তো এভাবে একদিনে বড় হতে দেখিনি। এই গাছ তাহলে একদিনে কি করে বড় হয়ে গেল বলো তো? মারে, এটা মনে হচ্ছে কোনো সাধারণ গাছ নয়। নিশ্চয় এই গাছ কোনো রহস্যময় গাছ, বুঝেছিস? হ্যাঁ মা, গাছ তো বড় হয়ে গেছে, জল তো আর দেওয়াই হলো না। চলো মা, বাড়ি ফিরে যাই। আমার যে খুব খিদে পেয়েছে মা, বাড়ি ফিরে তুমি আমাকে খেতে দিবে। ঠিক আছে, চল মা। এরপর টুনি আর টুকি মিলে বাড়ি ফিরে যায়। এদিকে এক কালু কাক টুনির জমির উপর দিয়ে উড়ে যাচ্ছিল। টুনির জমিতে বড় একটা গাছ দেখে কালু নিচে নেমে আসে আর বলতে থাকে, এ কি, টুনির জমিতে এত বড় গাছ কোথা থেকে এলো? আমি তো কালকেই দেখলাম টুনি তার জমিতে কিছুই লাগায়নি এবার। তাহলে এই গাছ এলো কি করে? ব্যাপারটা তো একটু রহস্যময় মনে হচ্ছে আমার। যাই তো, গিয়ে টুনির কাছে শুনে আসি এত বড় গাছের ঘটনাটা। এরপর কালু উড়ে উড়ে টুনির কাছে যায়। আর টুনিকে বলে, কি রে টুনি, আসার সময় দেখলাম তোর জমিতে অনেক বড় একটা গাছ হয়েছে। তা ওটা কিসের গাছ লাগিয়েছিস তুই? আর কালকে তো আমি তোর জমিটা ফাঁকা দেখলাম, আজকে কি করে এত বড় গাছ হলো? আরে কালু দাদা, আর বলো না, কাল গিয়েছিলাম উত্তরের বন ঘুরতে। আসার সময় ছোট্ট একটা চারা গাছ নিয়ে এসেছিলাম, আর সেটা জমিতে লাগিয়ে দিয়েছিলাম। আজ সকালে যখন গাছটাতে জল দিতে যাই, তখন ও মা, দেখি কি জানো, গাছটা অনেক বড় হয়ে গেছে। ওটা যে কিসের গাছ সেটা তো আমিও জানি না গো কালু দাদা। টুনির কথা শুনে কালু মনে মনে ভাবে, এক রাতে কোনো সাধারণ গাছ তো এত বড় হতে পারে না। নিশ্চয় এটা কোনো জাদুই গাছ। আমাকে তো তাহলে এই গাছের প্রতি নজর রাখতেই হচ্ছে। কি হলো কালু দাদা, এত কি ভাবছো তুমি? আরে না, কিছু ভাবছি না টুনি। শোন, আমার না এখন অনেক কাজ পড়ে আছে, আমি বরং এখন আসি রে। পরে না হয় আবার আসবো তোর সাথে গল্প করতে। এই বলে কালু তড়িঘড়ি করে সেখান থেকে চলে যায়। এদিকে টুনি তার বাড়ির কাছে মন দেয়। এভাবেই দেখতে দেখতে রাত হয় আর টুনি টুকিকে নিয়ে ঘুমিয়ে পড়ে। এদিকে টুনির জমির সেই গাছে হঠাৎই অনেকগুলো রসুন ধরে। এদিকে সকাল হয়ে যায়। আর কালু ঘুম থেকে উঠে টুনির গাছের কাছে আসে, আর সেই গাছ দেখে তো কালুর চোখ পুরো ছানা বড়া হয়ে যায়। এক রাতে এই গাছে এত রসুন কি করে ধরলো? কি করে ধরলো সে চিন্তা না করে আমি বরং এক কাজ করি, টুনি আসার আগে এই গাছের সবগুলো রসুন বস্তায় বন্দি করে নেই। এরপর এগুলো বাজারে বিক্রি করে আমি অনেক টাকা পাবো। এই বলে কালু বাড়িতে গিয়ে একটা বস্তা নিয়ে আসে, আর যেই না টুনির গাছের রসুনে কালু হাত দেয়, তখনই গাছ কথা বলে ওঠে। ওরে মূর্খ, লোভী দুষ্ট কাক, তুই এই গাছের একটা রসুনও নিতে পারবি না। তার আগেই এক্ষুনি আমি তোকে বন্দি করে ফেলবো। এই বলে গাছ তার জাদু দিয়ে কালুকে বন্দি করে। আর তখনই সেখানে টুনিও চলে আসে। এরপর কালুকে বন্দি দেখে টুনি বলে, এ কি কালু দাদা, তুমি এভাবে বন্দি হয়ে আছো কেন? টুনি, টুনি রে, আমাকে বাঁচা, নয়তো তোর এই রসুন গাছ আমাকে মেরে ফেলবে রে। টুনি, বাঁচা বোন, বাঁচা আমাকে। তখনই গাছ টুনিকে বলে, টুনি বন্ধু, ওই কাক তোমার খারাপ চায়। ও এসেছিল তোমার গাছের রসুন চুরি করতে, তাই আমি ওকে শাস্তি দিয়েছি। এবারও বন্দি থেকে অনাহারে মারা যাবে। গাছের কথা বলা দেখে টুনি ভীষণ অবাক হয়ে যায়। আচ্ছা গাছ, তুমি কি করে কথা বলতে পারো বলো তো?
টুনি বন্ধু, আমি কোনো সাধারণ গাছ নই, আমি হলাম মায়াপুরীর মায়া রসুন গাছ। এক তান্ত্রিক আমাকে অভিশাপ দিয়ে উত্তরের বনে চারা গাছ বানিয়ে বন্দি রেখেছিল। আমি অনেক দিন বন্দি ছিলাম, কিন্তু তুমি আমাকে সেই বন্দিদশা থেকে মুক্ত করেছো। তার জন্য তোমার কাছে আমি চিরকৃতজ্ঞ। এখন আমি তোমাকে তোমার উপকারের উপহার দিব, আর আমি আবারও মায়াপুরীর কাছে চলে যাব। এর জন্য কি তুমি এক রাতে এত বড় হয়েছিলে আর এক রাতে রসুনও ধরিয়েছিলে? হ্যাঁ গো টুনি বন্ধু, এবার শোনো, তুমি আমার গাছ থেকে দুটো রসুন ছিঁড়ে মাটিতে রাখো। এরপর টুনি গাছের কথা মতো দুটো রসুন ছিঁড়ে মাটিতে রাখে। আর রসুন দুটো মাটিতে রাখতেই সেখানে দুটো হাঁড়ি প্রকট হয়। আর সেই হাঁড়ি দুটো অনেক সোনা দানা হীরে জহরতে পরিপূর্ণ হয়ে যায়। এ দেখে তো কালু আর টুনি ভীষণ অবাক হয়ে যায়। এরপর গাছ বলে, অবাক হয়েও না বন্ধু, এখন থেকে এই সব সোনা দানা তোমার। তুমি এগুলো নিয়ে বাড়ি ফিরে যাও। আর আমাকে যে এখন পরিলোকে মায়াপুরীর কাছে ফিরে যেতে হবে। আমাকে এত কিছু দেওয়ার জন্য তোমাকে অনেক ধন্যবাদ গাছ। তবে যাওয়ার আগে তুমি কালু দাদাকে মুক্ত করে দিয়ে যাও। আসলে গাছ, কালু দাদা লোভ করে ভুল করেছে, কিন্তু এখন তো কালু দাদা তার ভুল বুঝতে পেরেছে। ওর হয়ে আমি তোমার কাছে ক্ষমা চাচ্ছি গাছ, তুমি ওকে মাফ করে দাও। বেশ বেশ, তুমি যখন বলছো তখন আমি কালুকে মুক্ত করে দিলাম। এই বলে টুনির রসুন গাছ কালুকে মুক্ত করে দেয়। এরপর টুনিকে বিদায় জানিয়ে গাছ সেখান থেকে অদৃশ্য হয়ে যায়। আর টুনি সেই সোনা দানা বিক্রি করে অনেক বড়লোক হয়ে যায়। এরপর থেকে টুনি টুকিকে নিয়ে অনেক সুখে শান্তিতে দিন কাটাতে থাকে।